শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের পানি ও আকাশপথকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইয়েমেন। জানিয়ে দেব ইয়েমেনে হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, স্থল অভিযানের পরিকল্পনা। অন্যদিকে রয়েছে সিরিয়া থেকে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। এরপরে জানিয়ে দেব মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিফিংয়ে টিউলিপ সিদ্দিকের গ্রেফতারি পরোয়ানা ইস্যু। সর্বশেষ জানিয়ে দেব গাজা এখন গণকবরে পরিণত হয়েছে বলছে এমএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের পানি ও আকাশপথকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র গত রবিবার রাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, দখলদার ইসরায়েলের অধিকৃত আশদোদ অঞ্চলের ঘাঁটিতে ফিলিস্তিন 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে। এই ঘাঁটিটিকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়, যার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। পাশাপাশি ইয়েমেনি ড্রোন ইউনিট আশকেলন শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান চালিয়েছে, তা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। গাজা ও পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের চলমান অপরাধের প্রতিক্রিয়ায় পরিচালিত এই হামলাগুলো ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছে। হিব্রু গণমাধ্যম জানিয়েছে, জেরুজালেম ও তেল আবিব সহ ৩০০টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে এবং ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাফা অঞ্চলেও হামলা চালিয়েছে ইয়েমেনিরা। এই অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া এবং গাজার উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের এই পদক্ষেপগুলো কেবল সামরিকভাবে নয়, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর প্রচণ্ড আঘাত হেনেছে। ইয়েমেনি আক্রমণের তীব্রতা এবং বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের ব্যর্থতা। অন্যদিকে ইয়েমেনে হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, স্থল অভিযানের পরিকল্পনা। যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে। আরব দেশটির বিভিন্ন স্থান এবং অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে আমেরিকা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনি সরকারি সংস্থা সাবা জানিয়েছে, বুধবার ভোরে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ধামারের মাইফাত আনস জেলায় মার্কিন বিমান হামলা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে আমেরিকান যুদ্ধবিমানগুলোর উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আরমানের হার্ফ সোফিয়ান জেলায় একাধিক বিমান হামলা চালিয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশের একটি জেলায় 6টি বিমান হামলা চালানো হয়েছে। অন্যদিকে কিতাফ জেলার 4টি বিমান হামলা চালানো হয়েছে। সাদা শহরের পূর্বে কমপক্ষে 3টি বিমান হামলা চালানোর খবর পাওয়া গেছে। সম্ভাব্য হতাহতের ঘটনা এবং ধ্বংসের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। মধ্যাঞ্চলীয় প্রদেশ আল বাইদার আল জাহির জেলায় একটি বিমান হামলা হয়েছে। লোহিত সাগরের কামরান দ্বীপে সবচেয়ে বেশি বোমা বর্ষণ হয়েছে। ইয়েমেনি সংবাদ মাধ্যমগুলি কমপক্ষে 15টি বিমান হামলার খবর দিয়েছিল। প্রতিবেদনগুলিতে বোমা বর্ষণের ফলে হতাহতের ঘটনা বা অবকাঠামোগত ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। এবার শোনা যাচ্ছে ইয়েমেনের স্থল অভিযানও চালাতে পারে যুক্তরাষ্ট্র, তবে এই বিষয়ে ওয়াশিংটন বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এদিকে সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। আগামী কয়েক সপ্তাহ ও মাসের ভেতরে দেশটি থেকে সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 15 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। মার্কিন 2 কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করছেন। এই পদক্ষেপের ফলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেকে কমে যেতে পারে। বর্তমানে সিরিয়ার
গাজার উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি ঘাঁটিতে প্রায় 2000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা স্থানীয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে কাজ করছেন, যাতে ইসলামিক স্টেট পুনরুত্থান ঠেকানো যায়। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পিত কৌশল অনুযায়ী সেনা সংখ্যা কমে যাওয়ায় প্রায় 1000-এ দাঁড়াতে পারে। তবে আরেকজন কর্মকর্তা বলেছেন, সংখ্যার বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এবং ট্রাম্প প্রশাসনের বর্তমান মধ্যপ্রাচ্য কৌশলের পরিপ্রেক্ষিতে এত বড় পরিমাণে হ্রাস নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে B-2 বোমারু বিমান, যুদ্ধ জাহাজ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইরান ইচ্ছাকৃতভাবে পারমাণবিক চুক্তির আলোচনার গতি বিলম্ব করছেন। যদি তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টায় থাকে, তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা হতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে, বাশার আল আসাদের পতনের পর ইসলামপন্থী নেতৃত্বাধীন একটি নতুন সরকার সিরিয়ায় ক্ষমতায় এসেছে। তারা দেশের স্থিতিশীলতা ফেরাতে এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন। সাম্প্রতিক এক চুক্তিতে SDF এবং সিরিয়ার কেন্দ্রীয় সরকার কুর্দি নিয়ন্ত্রিত প্রশাসনিক এবং নিরাপত্তা কাঠামো একীভূত করতে সম্মত হয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে টিউলিপের গ্রেফতারি পরোয়ানা ইস্যু। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছে। এই সময় সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেফতারের বিষয়টি উঠে এসেছে। মঙ্গলবার 15 এপ্রিল দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র টমি ব্রুস টিউলিপের বিষয়ে কথা বলেন। তিনি প্রশ্নকারীর প্রসঙ্গ টেনে বলেন, আমার কাছে যা বলার আছে তা হলো বাংলাদেশ সংক্রান্ত একটি বিষয় উল্লেখ করতে চাই, আর সেটা হলো যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি বাংলাদেশের আদালত কর্তৃক জারি করা হয়েছে। অবশ্য আপনি যেসব বিষয়ে কথা বললেন, বিক্ষোভ সহ অন্যান্য বিষয়, সবই বাংলাদেশের কর্তৃপক্ষের দেখার বিষয়। তবে এই নিয়ে তাদের সঙ্গে আলোচনা করাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমাদের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবেলা করতে হবে। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশিরাই। প্রশ্নকারীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যা বর্ণনা করেছেন তাদেরও এসবের মুখোমুখি হতে হচ্ছে। আমরা প্রতিবেদনগুলো দেখেছি, আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না, তবে এগুলো সত্য। কিন্তু এগুলোর মোকাবিলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণ কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, গত 20 থেকে 25 বছরে আমরা যা দেখেছি কিভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে, তাই জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গাজা এখন গণকবরে পরিণত হয়েছে বলছে MSF। চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স MSF জানিয়েছেন, ইসরায়েলি সামরিক অভিযান এবং মানবিক সহায়তা আটকে দেওয়ার কারণে গাজায় এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ছে এবং তা ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহায্য করতে এগিয়ে আসা মানুষদের জন্য এক বিশাল গণকবরে পরিণত হয়েছে। বুধবার এক বিবৃতিতে MSF এর সমন্বয়কারী আহমেদ বাজারেল বলেন, আমরা গাজা অঞ্চলে সমগ্র জনসংখ্যা ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির দৃশ্য দেখেছি। এই সংকটময় সময়ে কোনো স্থানই আর নিরাপদ নেই, না ফিলিস্তিনিদের জন্য, না তাদের সাহায্য করতে চাওয়া মানুষের জন্য। বার্তা সংস্থা AFP জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছেন। 2 মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর চলতি বছরের মার্চ মাসে আবারও ফিলিস্তিনি ভূখণ্ডে আক্রমণ শুরু করে ইসরায়েল। 2 মার্চ থেকে মানবিক সহায়তা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় গাজায় চরম সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সেখানে বর্তমানে জ্বালানি, পানি, চিকিৎসা সরঞ্জাম এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র ঘাটতি রয়েছে, আর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।